ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে নদীতে যাত্রীবাহী বিমান। এ পর্যন্ত 18 জনের মৃতদেহ উদ্ধার। নীতি বিনিয়োগের কারণে হোঁচট খাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। কৃষি জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলছেন উদ্যোক্তা বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বিমান পটোম্যাক নদীতে পড়েছে। বিমানটিতে অন্তত 64 জন আরোহী থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে কমপক্ষে 18 জনের লাশ। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ ঘটে। এতে বিমানটি দুই ভাগ হয়ে পাশের পটোম্যাক নদীতে পড়ে। বিমানটি কানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহর থেকে ওয়াশিংটনে গিয়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 মডেলের জেট বিমানটিতে 4 ক্রু সহ 64 জন আরোহী ছিলেন। আর ব্ল্যাক হক হেলিকপ্টারে 3 সেনা সদস্য থাকার কথা নিশ্চিত করলেও তাদের অবস্থান নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সেনা সদর। এই মডেলের হেলিকপ্টারের সর্বোচ্চ 11 জন যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নীতি ও বিনিয়োগের কারণে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, কৃষি জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী, টেকসই, নতুন প্রযুক্তি ব্যবহারের তাগিদ ও বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চলছে নানান গবেষণা। এ কারণে গত এক দশকে উন্নত বিশ্বে বেড়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। গেল আওয়ামী লীগ সরকার দেশে নবায়নযোগ্য জ্বালানির কথা বললেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার বাড়িয়েছে কয়লার। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ে দলীয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমকে। যদি রিনিউয়েবলস করি, আমি তো বাঁচতেছি, বিদ্যুৎও পেলাম, তাহলে আমরা কেন যাব কয়লাতে? একটাই কারণ, সেটা কি, কয়লাতে পয়সা পাওয়া যায় পকেটে, নিজের পকেটে। রাষ্ট্র তো হারাচ্ছেই, মানুষ হারাচ্ছে, পশু পাখি, পুকুর, নদী সব ধ্বংস হচ্ছে, প্লাস আমার পয়সা হচ্ছে। এই এফিসিয়েন্সি তো বাড়তেছে ডেইলি। এখন যে এফিসিয়েন্সি আছে, আমার 1 একরে 1.5 মেগাওয়াট সোলার বসে, তাই না? 1 একরে 1 মেগাওয়াটে আমি ধরলাম আপাতত। যদি বলে তাহলে আমার 20,000 হলে 20 একরে তো আমার হয়ে যায়, বা 40 একর। তো 40 একর আমি এই সারা দেশে 40 একর হচ্ছে 10.1% অফ দ্য টোটাল ল্যান্ড, 0.1% অফ দ্য টোটাল ল্যান্ড। তো এই ল্যান্ড কি আমি পাবো না? খাস পরিত্যক্ত অনেক জায়গা আমাদের আছে, তাহলে জায়গা ইজ নট এ প্রবলেম। গত সরকার ফার্স্ট ব্যর্থতা হলো যে তারা সোলার এনার্জি আনার পরে রেসিডেন্সিয়াল এরিয়াতে 10% দেওয়ার পরে, টোটাল ডিমান্ডে 10% দেওয়ার পরে কিন্তু সেটা মনিটরিং নাই। দেখে না কি কোনো বাসায় কিন্তু সোলার এনার্জি চলছে না। তারা পারমিশন নিয়েছে, কেউ বা আবার নতুন বিক্রি করে দিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে আরেক বিল্ডিংয়ে। এটা কোনো মনিটরিং নাই। এটা সরকার ছিল টোটালি ব্যর্থতা। সোলার এনার্জি আনার জন্য কিন্তু সবাই রেডি আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো। যেমন আমাদের ইন্ডাস্ট্রির যে রোফিং শিটাসগুলো আছে, রোফ সাইডটা, যে ছাদগুলো আছে, এই ছাদগুলো যদি আমরা ইউজ করি, আমি মনে করি মিনিমাম 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। দেশে কৃষি জমি নষ্ট না করে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। বলছেন, নতুন প্রযুক্তি ব্যবহারে নীতিমালা তৈরি হলে বায়ু বিদ্যুতের ব্যাপক সুযোগ তৈরি হবে। মনে করি যে বিনিয়োগটাই সবচেয়ে বড় জায়গা, যেখান থেকে দুটো ঘটনা করতে পারে। সেটি হলো যে একদিকে বিদ্যুতে বা জ্বালানির যে সমস্ত নবায়নযোগ্য প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিগুলো আসলে সেগুলো উৎপাদনের জন্য কারখানা স্থাপন, তো সেটা একটা বড় আসলে গেম চেঞ্জার হতে পারে। আবার একই সঙ্গে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানিও করতে পারবো তখন। তো একদিকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, অন্যদিকে দেশের ভিতরে যে এই নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি সেগুলো সম্প্রসারণ, সেই কাজও করতে পারবো। আসলে নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি তো আসলে জ্বালানি বিদ্যুতের ভবিষ্যৎ। এই ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সরকারি পলিসি মেকাররা। কি, তারা ব্যাটারিটা কিন্তু এখনও ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সব রাখছে। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্টে সব দেশে এইসব ট্যাক্স ভ্যাট মাফ করে দেয়। তুমি রিটার্নটা দেখতে হবে। আমি তেল কিনতে পারতেছি না, LNG কিনতে পারতেছি না, ডলার ক্রাইসিস, আমি পাবলিক লোডশেড হবে, আমার কি দরকার? আই ডো নট নিড ট্যাক্স ভ্যাট ফ্রম দিস ব্যাটারি। ব্যাটারিটা আমি ছেড়ে দিই, ব্যাটারি যদি ছেড়ে দিই তাহলে 24 আওয়ার্স আমি সার্ভে করবো। দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে সৌর বিদ্যুৎ থেকে সরবরাহ হচ্ছে 1200 মেগাওয়াট,
আর জল বিদ্যুতের সক্ষমতা 230 মেগাওয়াট। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চরম অভাব অনটনের মধ্যে পড়ালেখা করে নরসিংদীর সীমা আক্তার শিমু এবার ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক টানাপোড়েনে মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে কখনো পিছপা হননি বাবা ভ্যান চালক বাদশা মিয়া ও মা লায়লা বেগম। তবে এখন তাদের দুশ্চিন্তা মেয়ের মেডিকেলের পড়াশোনার খরচ চালানো। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভ্যান চালক বাদশা মিয়া আর লায়লা বেগমের সন্তান শিমু। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই সাফল্য অর্জন করে এসেছে সে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি, জেএসসিতে A+ ও 2022 সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন শিমু। ভর্তি হন 20 কিলোমিটার দূরে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে। 2024 সালে জিপিএ 5 পান অদম্য এই ছাত্রী। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 76.25 নম্বর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন। এমন খবরে আনন্দিত স্বজন সহ এলাকার মানুষ। আমরা আল্লাহ দিলে আমার দোয়া, এটা খুব একটা আনন্দ লাগতেছে। বা ফার্স্ট করার নিয়ে হইনি আমরা মনে মাঝে একটা শান্তি লাগছে। তুমি একটা অজপাড়া গায়ে থাকা যে শিক্ষাটা সে অর্জন করছে এবং ভবিষ্যতে তার শিক্ষার জন্য সে যেন ভালো কিছু করতে পারে, দেশবাসীর কাছেও আবেদন থাকবে। ও যে এমন একটা পর্যায়ে গেছে, আমি অনেক খুশি। মেডিকেলে ভর্তির সুযোগে পরিবারে আনন্দ বয়ে গেলেও আছে পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তাও। আমার মনে করেন মেয়েটারে লেখাপড়াতে করাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এর বাবা অনেক কষ্ট করছে, ভোরবেলা করতে বাইরে আবার রাত্রে ঘরে যায়। 5 জন মানুষ সংসার চালানোর তো কষ্টই। ছোটবেলা থেকে আল্লাহর করতে মেধা ভালো। 5-এতে বৃত্তি পাইছেন, 8-এতে A+ হয়েছে, মেট্রিকেতে গোল্ডেন A+ হয়েছে। খরচটা মনে করেন আমার স্ত্রী কাজ করে, মেয়েটার লাগে কাজ করে, আর আমি পাকে পাকে কিছুটা বুড়ি এটার মধ্যে। মেধাবী শিমুর স্বপ্ন আগামীর লড়াইয়ে জয়ী হয়ে মানুষের সেবা করা। মা সবসময় আমারে অনুপ্রেরণা দিত যে তুমি করো, তুমি ভালো মতো পড়াশোনা করো, আর পরেরটা আমরা দেখবো। হ্যাঁ, প্রতিকূলতা তো অবশ্যই ছিল, সব দিক দিয়ে ছিল। আর্থিক দিক এটা হয়তো খুব বেশি প্রবলেম আসছিল, এখন আমার সেটা আর মনে হয় না। শিমুর পড়ালেখায় সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। সামনেও তারা তাদের এই অসচ্ছলতাকে কাটিয়ে এরা জয় করে এদের বাকি যে ছাত্র জীবন এরা সফল হবে। আমরা কলেজ থেকে ভর্তির বিষয়েও এখন আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা আমরা করব। অদম্য শিমুর স্বপ্ন সীমাহীন, আছে পাহাড় সমবাধা। সব কিছু জয় করে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে, এটাই সবার প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।